নমস্কার বন্ধুরা, আরও একবার আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এবং আপনাদের চ্যানেল সাহিত্য এক্সপ্রেসে। আমাদের গল্পগুলোতে আপনারা খুবই ভালোবাসা দিয়েছেন, এভাবে আমাদের পাশে থাকুন। তো আজ সাহিত্য এক্সপ্রেসের চ্যানেলে আপনারা যে গল্পটি শুনবেন, প্রখ্যাত সাহিত্যিক হেমাদ্রি কিশোর দাশগুপ্তের কলমে লেখা একটি সুন্দর নিশি বকের ঝিল। তবে অবশ্যই গল্পটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এটা থেকে আমরা অনেকটাই অনুপ্রাণিত হই। আপনাদের সাপোর্ট আমাদের কাছে অনেক কিছু। সন্ধ্যা নামার পর থেকেই শব্দটা শুরু হয়েছিল। একটা অদ্ভুত ওয়াক ওয়াক শব্দ। মাঝরাতে শব্দটা এত বাড়ল যে শতদ্রু আর রাকেশ দুজনেরই ঘুম ভেঙে গেল। মশার উপদ্রবের ভয়ে জানলা বন্ধ করা, তবুও শব্দটা বাইরে থেকে ঘরের ভিতরে ঢুকছে। ঝিলের পাড় থেকেই আসছে শব্দটা। তারা দুজনেই শহরের ছেলে। এই শব্দের সঙ্গে তারা পরিচিত নয়। ঘুম ঝরানো গলায় রাকেশ বলল, কিসের শব্দ বলতো ভাই? বড় বিচ্ছিরি শব্দ। শতদ্রু বলল, কি জানি কিসের শব্দ, জানা নেই। যতদূর মনে হচ্ছে কোনো কিছু একটা ডাকছে। কাল সকালে স্থানীয় মানুষ কোনো লোককে জিজ্ঞাসা করলে সে নিশ্চয়ই বলতে পারবে। তবে এই বাড়ির কাছাকাছি তো আর কোনো ঘর বাড়ির লোকজন দেখলাম না, একদমই ফাঁকা ফাঁকা জায়গা। রাকেশ জবাব দিল, হ, লোকজন নেই নিশ্চয়ই। তা তো আর না, কাছে একটা গ্রাম আছে বলে শুনেছি। আসলে কলকাতা থেকে এখানে পৌঁছাতে সন্ধ্যা নেমে গেল বলে লোকজন চোখে পড়েনি। গ্রামের লোকেরা সন্ধ্যা নেমে গেলেই সব ঘরে ঢুকে যায়। তারপর আবার শীতের সময়। এ কথা বলে একটু থেমে এরপর সে বলল, সন্ধেবেলাতে যেটুকু দেখলাম তাতে জায়গাটা কিন্তু বেশ লাগছে আমার। অনেকদিন ধরে এমন একটা জায়গা আমি খুঁজছিলাম। ধানুকা যখন আমাকে এই জায়গায় ভিডিওটা ক্লিপটা দেখালো, তখন তা দেখে এই জায়গাটার আমার পছন্দ হয়ে গেল। লিজ ভিডিও সেরে ফেললাম। এই বাড়িটা এখানে যে বানিয়েছিল সেও নাকি কলকাতারই লোক ছিল। তারপর বাড়িটা সে 30 বছর আগে ধানুকার বাবাকে বেচে দেয়। তো এতদিন ধরে বাড়িটা ফাঁকাই পড়েছিল। মাঝে মাঝে অবশ্য যে ইয়ার দোস্ত নিয়ে মাল খেত, ফুর্তি করতে আসতো। যাই হোক, রিসর্ট তৈরির পক্ষে এমন নিরিবিলি জায়গা আদর্শ। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার পথ হবে হয়তো। এখানে যদি রাত কাটাতে ইচ্ছে না হয় তবুও বাবু বিবিরা এখানে এসে সারাদিন ফুর্তি করে ফিরে যেতে পারবেন। শতদ্রু জানতে চাইল, হ্যাঁ, এ বাড়িটা হলে বেশ পুরনো ধরনের। এই বাড়িটা কি করবি? রিমডেলিং করে নিবি না এমনই থাকবে? হ্যাঁ, রিমডেলিং তো করতেই হবে। লোহার গড়া বসানো জানলাগুলো সব পাল্টাতে হবে, মেঝেতে টাইলস বসাতে হবে। সব থেকে বড় ব্যাপার, ঘরগুলোর সঙ্গে অ্যাটাচড বাথ বানাতে হবে। এমন বাড়িটির সামনের অংশে যে ফাঁকা জমিটা পড়ে আছে সেটা পুরোটাই আমার। 3 বিঘা মতো হবে। জায়গাটা ঘিরে জমিটার ভেতরে বেশ কয়েকটা এসি কটেজ বানাবো। আর পেছনে ঝিলের ওপরে কিছুটা অংশ ঘিরে বোটিংয়ের ব্যবস্থা রাখবো। ওটা হবে রিসর্টের অ্যাট্রাকশন। হুম, আর দোলনা, স্লিপ বেঞ্চ, ছোট ভীমের মূর্তি এইসব বসাবি না? জানতে চাইলো শতদ্রু। রাকেশ জবাব দিল, হ্যাঁ, ওসব বসিয়ে ছোট পার্কের মতো বানাবো। তবে কি জানিস, এসব রিসর্টে কিছু মানুষ বাচ্চা নিয়ে এলেও অধিকাংশই কাপালি বাচ্চা নিয়ে আসে না। আসে নিভৃত্তে সময় কাটাতে, মজা নিতে, বাচ্চা করার প্রসেস করতে। এসব জায়গাতে যারা সময় কাটাতে আসে তাদের বেশিরভাগ নারী পুরুষ, স্বামী স্ত্রী নয়। রাকেশের কথা শুনে শতদ্রু ঘুম চোখে হেসে বলল,
হ্যাঁ, তা যা বলেছিস। তবে আমি কখনো এলে থাকতে দিবি তো? রাকেশ হেসে জবাব দিল, আ তা তো দেব। তুই আমার ছোটবেলার বন্ধু বলে কথা। কিন্তু তুই এতদিন একটা লাইফ পার্টনার তো দূরে থাক, একজন ক্রিয়া পার্টনারও জোটাতে পারলি না। কথাটা শুনে শতদ্রু বলল, হ্যাঁ, সবার কপালে কি সব কিছু জোটে বল? তবে তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। ঝাড়া হাত পা নিয়ে একলা বেশ আছি। বউ হোক বা প্রেমিকা, তাদের নিয়ে কি হাঙ্গামা কম হয়, হ্যাঁ? চারপাশে তো তাই দেখি। কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? কত রকম কৈফিয়ত দিস তো তাদেরকে। তুই বল, যখন কাল রাতে ক্লাবে আমাকে তোর সঙ্গে এখানে আসার কথা বললি, তখন আমি সঙ্গে, সঙ্গে রাজি হয়ে গেলাম। আমার ওসব বউ প্রেমিকার ঝামেলা নেই এই কারণেই। কারণ তাদের মন রক্ষা করে চলার ব্যাপার নেই বলে। শতদ্রু কথা শেষ হবার সঙ্গে, সঙ্গে বাইরে থেকে সেই ওয়াক, ওয়াক শব্দটা বেশ জোরে শুনতে যেতে লাগলো আবার। বাইরে রাত্রির নিস্তব্ধতা যেমন ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো সেই শব্দে। শতদ্রু তা শুনে বলল, কিন্তু এ যা শব্দ শুনছি, এমন শব্দ যদি রোজ রাতে শোনা যায় তবে তো রিসর্টে কোনো গেস্ট এক রাতেরও বেশি এখানে টিকবে বলে মনে হয় না। তাদের সারারাত জেগেই কাটাতে হবে। রাকেশ বলল, হ্যাঁ, কাল সকালে জানার চেষ্টা করতে হবে কিসের শব্দ এটা। শব্দটা সত্যিই খুব বিরক্তিকর। কিন্তু এরপরেই সে শব্দটা উচ্চাগ্রামে ওঠার পর একসময় ধীরে, ধীরে থেমে গেল। বাইরের পৃথিবীতে যেন অসীম নিস্তব্ধতা নেমে এলো। চাদর মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল তারা দুজনেই। কিছুক্ষণের মধ্যেই আবার ঘুম নেমে এলো তাদের চোখে। শীতকালের সকালে বেশ একটু বেলা করেই ঘুম ভাঙল শতদ্রুর। জানলা খুলতেই একরাশ আলো ছড়িয়ে পড়ল ঘরের ভেতরে। জানলা দিয়ে বাইরে তাকাতেই তাদের চোখে পড়ল ঝিলটা। বলতে গেলে ঝিলের পাড় ঘেঁষেই দাঁড়িয়ে আছে এই বাড়িটা। পিছনের বারান্দা দিয়ে নামলে কিছুটা ফাঁকা জমি, তারপরেই জলাশয় শুরু হয়েছে। তাদের ঘরের জানলার ঠিক সোজাসুজি বিরাট একটা জাকরা আম গাছ দাঁড়িয়ে আছে ঝিলের ঠিক গায়ে। এ বাড়িতে আরও ২টি রাত থাকার কথা তাদের। এই দুদিনের মধ্যে এখানে কিছু কাজকর্ম সেরে রাখবে রাকেশ। তাদের খাবারের কোনো সমস্যা হবে না। ২-৩ দিনের মতো রসদ, রান্নার উপকরণ সবই তাদের গাড়িতে মোটামুটি আছে। শতদ্রু ভালো রাঁধতে পারে। দিব্যি ২টো দিন কেটে যাবার কথা। তারা দুজন যে ঘরটাতে আছে, সে ঘরে খাট, বিছানা সবই আছে। লাগোয়া বাথরুমও আছে। বিছানা ছেড়ে ওঠার পর কিছুক্ষণের মধ্যেই তারা ফ্রেশ হয়ে নিল। তারপর চা বিস্কুট খেয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো তারা। তারপর বাড়িটা থেকে বেরিয়ে বাড়ির পেছনের অংশে এসে উপস্থিত হলো। পায়ে, পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো ঝিলের পাড়ে। গাছটা যেখানে রয়েছে তার ঠিক কাছাকাছি জায়গাতে। সেখান থেকে বেশ কয়েকটি সিঁড়ি নেমে গেছে জলের বুকে। ঝাঁকড়া আম গাছটা সেই সিঁড়ি আর সামনে জলের বুকে বেশ কিছুটা জায়গা জুড়ে ছায়া রচনা করেছে। জলের রং স্বচ্ছ। পাড়ের সামনে অংশে জলের নিচে জলজ গাছ আর শৈবাল দাম স্পষ্ট দেখা যাচ্ছে। মৃদু জল তরঙ্গে তীর তীর করে সেগুলো কাঁপছে। সামনে তাকিয়ে তারা বুঝতে পারল ঝিলটা অনেক বড়। কিছুটা তফাতে বাঁক নিয়ে অন্যদিকে হারিয়ে গেছে সেটা। তার দুপারেই সবুজের সমারোহ। ছোট বড় গাছ, ঝোপঝাড় আর ঝাঁঝি। দামের মতো জলজ উদ্ভিদ আছে জলাশয়ের পাড়ে। তবে কোনো লোকজন নেই। কয়েকটা মাছরাঙা পাখি শুধু উড়ে বেড়াচ্ছে ঝিলের বুকে। চারপাশটা দেখে নিয়ে রাকেশ প্রথমে বলল, এখানে বোটিং এর ব্যবস্থা করলে দারুণ ব্যাপার হবে, তাই না? তাছাড়া কেউ সাঁতার কাটতে চাইলে সে ব্যবস্থাও রাখবো। বেশ পরিষ্কার জল দেখে আমার নিজেরই সাঁতার কাটতে ইচ্ছে হচ্ছে।
শীতকালে ঝিল পুকুরের জল কিন্তু বেশ গরম থাকে। ছোটবেলায় উত্তরপ্রদেশে আমি যখন দেশের বাড়িতে যেতাম, তখন সেখানে পুকুরের জলে স্নান করতে নেমে ব্যাপারটা আমি খেয়াল করেছি। কলকাতার লেকের জলে নেমেও দেখেছি শীতকালে লেকের জল বেশ গরম, মানে আরামদায়ক থাকে। এই কথা বলার পর একটু থেমে সে বলল, আমি ছোটবেলা থেকে কলকাতায় বড় হলেও আমি তো আদতে বাঙালি নই। তুই জন্মসূত্রেও বাঙালি। আমার থেকে ভালো বাংলা জানিস। এই রিসর্টের জন্য একটা ভালো বাংলা নাম ঠিক কর তো। বেশ ক্যাচি নাম, যা শুনে পাবলিক এখানে ছুটে আসবে। শতদ্রু বলল, হ্যাঁ, জায়গাটা বেশ নিরিবিলি। তুই রিসর্টের নাম নিরিবিলি রাখতে পারিস। যেসব নারী পুরুষের একান্তে সময় কাটাতে চায় তাদের কাছে অ্যাট্রাকটিভ হবে নামটা। কি বলিস? রাকেশ তার কথার জবাব কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই কাছের গাছটার গুড়ির আড়াল থেকে বেরিয়ে এলো একটা লোক। তাকে দেখে কথা থামিয়ে দিল রাকেশ। লোকটা এসে দাঁড়ালো তাদের সামনে। মাঝবয়সী লোক, রোগা ডিগডিগে চেহারা, গলাটা বেশ সরু লম্বা, মাথায় ছোট ছোট চুল, পরনে একটা ভেজা গামছা। শতদ্রুদের দেখে লোকটা মৃদু বিস্মিত প্রশ্ন করলো, তা বাবুরা এখানে কোত্থেকে আইছেন? লোকটাকে ভালো করে দেখে নিয়ে রাকেশ বলল, আমার নাম রাকেশ সিং। আমি এইখানে এই বাড়ি জমি জায়গা নিয়েছি। এখানে আমি একটা রিসর্ট, ওই হোটেলের মতো বানাবো। তুমি কে? কোথায় থাকো? লোকটি জবাব দিল, হ্যাঁ, আমার নাম হইল গিয়া বগা। আমি এখানেই থাই। লোকটার নাম শুনে শতদ্রু হেসে বলল, বগা, বেশ অদ্ভুত নাম তো। লোকটা বলল, আহ ও হইল গিয়া আসলে আমার গলাটা বগের মতো লম্বা তো, তাই আমি আর এই নিশির বকের ঝিলে মাছ ধরি, তাই আমার এ লোকে বগা মানে বক করে ডাকে। বগা নামের লোকটির কথা শুনে রাকেশ বলল, নিশি বকের ঝিল? নিশি বকটা আবার কি? লোকটা বলল, এমনি সাদা বক তো নিশ্চয়ই দেখছেন বাপুরা। নিশি বক হইল গিয়া তার থেকে একটু বড় ধরনের হয়, একটু বড়ই। তবে তাগের পিঠে ও মাথার রং কালো হয়। নিশি অর্থাৎ শুধু রাত্রিবেলায় তো ওরা শিকার করতে ধরতে বেরোয় বলে ওদেরকে নিশিবক বলে। এটা রাতছড়াও বলা যায় ওদের। ঝিলে রাতের ওদের দেখা মেলে বলে ঝিলের এই নাম। এই আম গাছেই ওদের ডেরা। বগা নামের লোকটার কথা শুনে তারা দুজনেই তাকালো গাছের মাথার দিকে। কিন্তু গাছটা এত ঘন যে নিচ থেকে ডালপালার ভেতরে কিছুই দেখা যায় না। তবে তারা খেয়াল করলো যে গাছের নিচে ঝোপঝাড়, পাতার গায়ে সাদা রঙের পাখির বিষ্ঠা ছড়িয়ে আছে। শতদ্রু এবার গত রাতের শব্দের ব্যাপারটা অনুমান করে বলল, রাতে কি ওরাই ওয়াক ওয়াক শব্দ ডাকে? কাল রাতে অমন শব্দ শুনেছি। বগা বলল, হ বাবু হ, ও ওরাই ওইভাবে রাতে ডাহে। শীত শেষে হয় বসন্তকাল আইসেছে, ওই সময় ওরা ডিম পাড়ে বুঝলেন। তাই ওরা ওই শীতের যে ওরা মিলিত হয়ে শুরু শুরু করে। হ্যাঁ, এমন সময় ওদের ডাক বাড়ে, ও কোনো ব্যাপার না। মিলনের আনন্দে ওরা চিৎকার কইরা ওঠে, বুঝছেন কি না? তার কথা শোনার পর রাকেশ একটু ভেবে নিয়ে শতদ্রুকে বলল, ও, তবে এখানে বোটিং এর ব্যবস্থা করতে হলে পাড়টাকে ভালো করে বাঁধতে হবে, গাছটাকেই কেটে ফেলতে হবে, আর তাতে রাতের চিৎকারটাও কমবে। ভাবছি গাছটা কাটার ব্যাপারটা এ দুদিনের মধ্যেই সেরে নেব। রাকেশের কথাটাকা শতদ্রুকে বললে কথাটা শুনে বগা নামের লোকটি বলে উঠল, ওই কাজ করতে যায়েন না বাবু, ওই কাজ করতে যায়েন না। আপনাগর ক্ষতি হইবে গাছটা কাটলে। নিশির বকের ডাকের বাসা ভাঙতে নাই, নিশির বকের বাসা ভাঙলে ক্ষতি হইবে আপনাগেরই। এই কথা শুনে রাকেশ বলল, আহ
জমি আমার, জমির গাছ আমি কাটবো, ক্ষতি হবে কেন? এই প্রশ্নের জবাবে লোকটা মৃদু চুপ করে থাকার পর বলল, লোকে কয় যারা এই ঝিলের জলে ডুইব্বা মরছে বা ধরেন ঝিলের পাড়ে অপঘাতে মরে তারা সবাই নাকি নিশিবক হইয়া এই গাছে আশ্রয় নেয়। মানে থাকে আর কি। নিশি নিশিবক আসলে আসলে মানুষেরই প্রেতাত্মা হয়ে গেছে, বুঝলেন তো? মানে মানুষ যারা মরে তারাই হয়ে যায় নিশিবকে। রাতের রাত্রির বেলা ও বেড়ে ঝিলের মাছ ধরে, সাপ ব্যাঙ খায় এসব। এমনকি ঝিলে বাইসা আসা মানুষের মরাও খায়। ওদের বাসা ভাঙলে আপনার ক্ষতি হইব বাবু, আমি কইতেছি, বিশাল ক্ষতি হইব। কথাটা শুনে হো, হো করে হেসে উঠল রাকেশ। হ, তবে ভূত তাড়ানোর কাজটাই আগেই করতে হবে দেখছি। বগা, গাছ কাটার জন্য তুমি যদি লোক খুঁজে আনো তবে তোমাকে কিছু পয়সা দেবো। নইলে আমরা নিজেরাই লোক ধরে আনবো। বগা নামের লোকটি এবার বেশ উত্তেজিত হয়ে ভাবে বলল, আরে 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 বাবুরা, কইরেন না কইরেন না, এটা ওদের মিলনের সময়। নতুন বাসা বাঁধছে নিশিবকের দল ডিম পাড়ার জন্য। এই কাজ আপনারা কইরেন না। এই কথা শুনে রাকেশ আবার হেসে উঠল। হ্যাঁ, ভূত হবার পরও এখানকার লোকেদের মজার লোটা। ও, বাচ্চা পয়দা করার দারুণ শখ দেখছি। বগা, তোমার ওই নিশিবকের মতো সাত জাগে নাকি? বগা নামের লোকটি এই প্রশ্নের জবাব না দিয়ে বলল, বাবুরা চইল্লা যান, এ জায়গা ছাইরা চইল্লা যান। মিলনের ঋতুতে ওদের বিরক্ত করবেন না, চইল্লা যান চইল্লা যান। লোকটার মুখ থেকে চলে যাওয়ার কথা শুনে এবার ক্ষেপে গেল রাকেশ। ধমকের সুরে বগার উদ্দেশ্যে এসে বলল, আহ, অনেকক্ষণ থেকেই তোমার বাজে কথা শুনছি। আমার জায়গা ছেড়ে আমাকেই চলে যেতে বলছো? তোমাকে যেন আমার জমির সীমানার মধ্যে না দেখি, এই গাছ বা বাড়ির আশপাশেও না দেখি। চলে যাও এখান থেকে, চলো বেও। বগা নামের লোকটি আর কিছু বলল না। অদ্ভুত দৃষ্টিতে সে কয়েক মুহূর্ত রাকেশের দিকে তাকিয়ে থেকে পেছন ফিরে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আম গাছের দিকে, ঝিলের পাড়ের ঝোপঝাড়ের আড়ালে। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ছেড়ে তারা দুজনেই বেরিয়ে পড়ল। বড় রাস্তা ধরে মাইল দুই এগোবার পরই গঞ্জের মতো এক জায়গায় উপস্থিত হলো তারা। অনেক লোকজন, দোকানপাট সেখানে। একটা করাত কল দেখতে পেয়ে সেখানে গাড়ি থামালো রাকেশ। করাত কলের মালিককে গাছ কাটার কথা বলতেই রাজি হয়ে গেল লোকটা। সে বলল, গরম হয়ে গাছ কাটার লোক পাঠাবো। এরপর সেই গঞ্জ থেকে আরও কিছু প্রয়োজনীয় খবর সংগ্রহ করে রান্নার মাংস কিনে দুপুরের মধ্যে আবার সেই বাড়িতে ফেরে তারা। দুপুরে রান্না খাওয়া সেরে টানা ঘুম দেওয়ার পর বিকেলবেলা বাড়িটির ঘরগুলো দুজনে ভালো করে ঘুরে দেখল। দীর্ঘদিনের অব্যবহারের ফলে বাড়ির পেছনের দিকের ঘরগুলো বেশ নোংরা হয়ে গেছে। পাখির বিষ্ঠা আর পালক ছড়িয়ে আছে সেই সব ঘরে। হয়তো বা সে সব নিশিবকেদের হতে পারে। গরাদ বসানো থাকলেও কয়েকটি ঘরের জানালার পাল্লা খসে গেছে। হয়তো বা গরাদের ফাঁকে গলে ঘরে ঢুকে নিশিবকের দল। বাড়ির পেছনের অংশ ভালো করে মেরামত করে নিতে হবে রাকেশকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো একসময়। কিছুক্ষণ চারপাশে কালো অন্ধকার ঢেকে যাওয়ার পর ঝিলের মাথায় চাঁদ উঠল। তারপর রাত একটু বাড়ার পরে ধীরে ধীরে ঝিলের দিকে থেকে ভেসে আসতে শুরু করলো নিশি বকেদের ডাক, সেই ওয়াক ওয়াক শব্দ। রাত যত বেড়ে চলল তত বাড়তে লাগলো সেই শব্দের তীব্রতা। তীব্র কামড়ের তাড়নায় সঙ্গী ও সঙ্গিনীরা সঙ্গে মিলনের জন্য ডেকে চলেছে বকের দল। বাইরে থেকে ভেসে আসা সেই শব্দ শুনতে শুনতে রাকেশ বলল, আজ রাতে যতই পারুক ভালোবাসা করে নিক পাখিগুলো, কাল রাতে গাছটা আর থাকবে না, আর ডাকাডাকিও থাকবে না। শতদ্রু বলল, গাছটা কি সত্যি এখানেই কাটবার দরকার ছিল? রাকেশ বলল, হ,
কয়েক মাস পরেও কাটলে চলতো, কিন্তু এখন কাটবার ব্যবস্থা করলাম ওই বগা নামের লোকটা কথার জন্য। কিছুদিনের মধ্যেই রিসর্টের কাজ শুরু হবে। নানান লোক কাজ করতে আসবে এখানে। তারা যদি শোনে ওই কাজে ভূতের বাসা আছে, তবে তারা রটে যাবে, যেতে পারে যে ভূত আছে। ভবিষ্যতে সেই জন্য ক্ষতিও হতে পারে ব্যবসার। তাই এখনই গাছটা কাটা দরকার। নানা গল্প করতে করতে নিশি বকের ডাক শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ল তারা দুজনই। পরদিন ভোরের আলো ফোটার কিছুক্ষণের মধ্যেই বাড়ির বাইরে লোকজনের হাঁকডাক শোনা গেল। কথা মতো করাত কলের লোকজন এসে উপস্থিত হয়েছে গাছ কাটার জন্য। রাকেশ আর শতদ্রু ঘর থেকে বেরিয়ে গাছ কাটার লোকগুলোকে সঙ্গে করে নিয়ে বাড়ির পেছনে ঝিলের পাড়ে গাছটার কাছে উপস্থিত হইল। সকালের আলো ছড়িয়ে পড়েছে ঝিলের বুকে। মৃদু বাতাসে কাঁপছে জল। মাছরাঙার দল ওড়াউড়ি শুরু করেছে ঝিলের বুকে। চারপাশে বেশ ঝলমলে পরিবেশ। তবে আম গাছটার দিকে তাকিয়ে শতদ্রুর মনে হলো গাছটা যেন কেমন থম মেরে দাঁড়িয়ে আছে, কোনো অজানা আতঙ্কে। হয়তো বা সে বুঝতে পারছে তার মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়েছে এই লোকগুলো। তবে একটা পাতাও নড়ছে না। গাছটার দিকে তাকিয়ে তার প্রতি যে বেশ একটু মায়া জাগলো শতদ্রুর। তার মনে হলো গাছটা যদি তার নিজের হতো তবে সে গাছটা কাটতো না। তার কারণ গাছটা ভূত প্রেতের আশ্রয় স্থল বলে নয়। রাকেশের মতো সেও ওসব বিশ্বাস করে না। গাছটা শতদ্রু কাটতো না গাছ ছায়া দেয় বলে, গাছে প্রাণ আছে বলে, গাছ পশু পাখির আশ্রয় স্থল বলে। বড় বড় গাছগুলো দেখলে শতদ্রুর তাদের কেমন যেন মানুষের বলে মনে মনে হয়। দুজন শক্ত সমর্থ লোক বড় বড় করাত কুঠার মোটা রশি এইসব নিয়ে তৈরি হয়ে এসেছে। দক্ষ লোকগুলো বলল দুপুরের মধ্যেই গাছটাকে তারা মাটিতে নামিয়ে ফেলতে পারবে। সকাল ৭টা বাজে কাজ শুরু করে দিল তারা। কয়েকজন লোক উঠে পড়ল গাছে। তারপর গাছের ডাল কুঠারের আঘাত শুরু করতেই কাঁপতে লাগলো গাছ। তারপরেই গাছের ডালপালার আড়াল থেকে জেগে উঠল সেই ওয়াক ওয়াক শব্দ। না, এই ডাকে মিলনের আহ্বান নেই, আতঙ্ক মিশে আছে এই ডাকের মধ্যে। আর তারপরই নিশিবকদের দেখতে পেল শতদ্রুয়া। গাছের আড়াল থেকে বেরিয়ে প্রায় প্রাণ ভয়ে উঠতে শুরু করলো নিশিবকের দল। তাদের ওড়ার ভঙ্গি দেখে শতদ্রুর মনে হলো দিনের আলোতে রাতচরা বকের দল যেন চোখে দেখতে পাচ্ছে না। উড়তে উড়তে তারা নিজেদের মধ্যে ধাক্কা খেয়ে অথবা গাছে ধাক্কা খেয়ে ছিটকে পড়তে লাগলো ঝোপে ঝাড়ে ঝিলের জলে। তা দেখে রাকেশ এসে বলল, ওই বগা নামের লোকটা এখানে থাকলে এখন দেখতো পেতো ভূত প্রেতেদের কি অবস্থা। ওড়াউড়ি করতে করতে জলে মাটিতে ছিটকে পড়ে একসময় হারিয়ে গেল নিশিবকের দল। গাছ কাটা এগিয়েই চলল। ডালপালার সঙ্গে সঙ্গে ওপর থেকে খসে পড়তে লাগলো নিশিবকের ভাঙা বাসাগুলো। লোকগুলো সত্যিই কাজে দক্ষ। বেলা ১২টার মধ্যে এত বড় গাছটাকে তারা মাটিতে শুইয়ে ফেলল। যাবার আগে তারা বলে গেল যে বিকেলে আর পরদিন সকালে তারা গাড়ি করে গাছের গুঁড়ি ডালপালা কলে নিয়ে যাবে। লোকগুলো চলে যাবার পর নিশ্চিন্ত মনে দুপুরে রান্না খাওয়া সারল তারা। বেলা ২টো বাজে। বাইরে নিঝুম দুপুর। জানলা দিয়ে ঝিল দেখা যাচ্ছে। গাছের গুঁড়ি ডালে পড়ে আছে ঝিলের পাড়ে। গাছটা না থাকায় সেই জায়গা কেমন যেন একটা অদ্ভুত শূন্যতা সৃষ্টি হয়েছে। সেই দিকে একবার তাকিয়ে একটু গড়িয়ে নেবার জন্য বিছানায় শুয়ে পড়ল শতদ্রু। রাকেশের দুপুরে ঘুমোবার অভ্যাস নেই। সে শতদ্রুকে বলল, তুই ঘুমিয়ে নে, আমি বাড়িটা ঘুরে দেখি। এ কথা বলে ঘর থেকে সে বেরিয়ে গেল। কিন্তু মিনিট ১০ মধ্যেই আবার সে ফিরে এলো। শতদ্রু তখনও ঘুমায়নি। রাকেশের ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটে বলল, উঠে পড়, তোকে একটা অদ্ভুত মজার দৃশ্য দেখাবো। তবে কোনো শব্দ করবি না।
একদম পা টিপে টিপে আসবি আমার পেছনে। রাকেশের কথা শুনে বিছানা ছেড়ে উঠে পড়ল শতদ্রু। ঘরের বাইরে রাকেশ শতদ্রুকে নিয়ে উপস্থিত হলো বাড়ির পেছনের অংশে। তারপর ইশারায় একটা ঘর দেখিয়ে নিঃশব্দে শতদ্রুকে নিয়ে এগোলো সেই ঘরের দিকে। ঘরের দরজার ভেতর থেকে বন্ধ, তবে জানলার একটা পাল্লা ভাঙা। সেই জানালার কাছে উপস্থিত হয়ে শতদ্রুকে সে উঁকি দিয়ে ইঙ্গিত করলো ঘরের মধ্যে। সাবধানে ঘরের ভেতরে উঁকি দিল শতদ্রু। তার চোখে যা ধরা দিল এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। ঘরের এক কোণে রয়েছে একজন নারী আর একজন পুরুষ, বিবস্ত্র, মিথুন কার্যে লিপ্ত তারা। সেই নারী পুরুষ এমনভাবে মিলিত হচ্ছে যেন বাহ্য জ্ঞান রহিত অবস্থায় আছে। মেয়েটির গলা থেকে বেরোনো শীৎকারের শব্দ যেন অনেকটা নিশি বকের ডাকের মতোই শোনাচ্ছে। ঘরের কোণটা আধা অন্ধকার হলেও পুরুষটাকে চিনতে পারলো শতদ্রু। আরে, এই যে সেই বগা! তবে নারীর বয়স তার থেকে বেশ কম বলেই মনে হলো। কিশোরী বা যুবতী হবে সে। ঘরের ভেতরের দৃশ্য দেখে নেবার পরে জানলার পাশে থেকে সরে এলো শতদ্রু। ঠিক সেই সময় রাকেশের একটা কাজ করলো। নিঃশব্দে দরজার গায়ে লাগানো হুড়কোটা আটকে দিল। তারপর সে শতদ্রুকে ইশারা করলো ফেরার জন্য। সে ঘর থেকে কিছুটা এগোবার পর শতদ্রু বিস্মিতভাবে জানতে চাইল, দরজায় হুড়কা দিলি কেন? তোর মতলবটা কি? রাকেশ বলল, তেমন কিছুই না। বাইরে বেরোতে না পেরে ওরা যখন ভয় পেয়ে চিৎকার করবে তখন আমি দরজাটা খুলে দেবো। এবার নিশ্চয়ই বুঝতে পারছিস বগা নামের লোকটা কেন আমাদের কাছে নিশিবকে ভূতের গল্প ফেলেছিল, কেন আমাদের এখান থেকে চলে যেতে বলেছিল। আসলে লোকটা বদমাইশ। সে এসে ফুর্তি করে এখানে, তাই ভূতের ভয় দেখিয়ে আমাদের এই জায়গা থেকে তাড়াতে চাইছিল। এরপর যাতে লোকটি আর এই মুখো না হয় সেই কারণেই কিছু সময়ের জন্য ওকে আটকে রাখার ব্যবস্থা করলাম। কথা বলতে বলতে ঘরে ফিরে এলো তারা। দুপুর গড়িয়ে বিকেল হলো এক সময়, কিন্তু সেই ঘরের দরজা ধাক্কাবার বা ডাকাডাকির কোনো শব্দ এলো না। রাকেশ বলল, হয়তো ওরা ঠিক বুঝে উঠতে পারছে না দরজাটা কিভাবে বন্ধ হলো, অথচ সংকোচে চিৎকারও করতে পারছে না। দেখা যাক কি হয়। এ কথা বলার পর সে বলল, সঙ্গে একটা হুইস্কির বোতল এনেছি। তা নিয়ে আজ সন্ধ্যায় এই প্রপার্টি লিজ নেবার ব্যাপারটা সেলিব্রেট করব। বিকেল সন্ধ্যা নামলো এক সময়। নিশি বকের ঝিলে নেমে এলো অন্ধকার। বাইরের অন্ধকার নামার পর জানলা বন্ধ করে একটা বড় মোমবাতি জ্বালিয়ে সন্ধ্যা সেরে বসে পড়ল তারা দুইজন। হুইস্কির বোতল খুলতে খুলতে রাকেশ বলল, আহ, দুদিন রাত তো ওই হতচ্ছাড়া বকগুলোর ডাকে ভালো করে ঘুমই হলো না। আজ সে উপদ্রব হবে না বলেই মনে হয়। তাছাড়া হুইস্কি পেটে পড়বে, রাতে ঘুমটা ভালোই হবে। কারণ কলের লোকেরা বিকেলে যখন এলো না, তখন নিশ্চয়ই কাল সকালে আসবে। তাদের কিছু বুঝিয়ে দেওয়ার পর একটু বেলার দিকে কলকাতা ফেরার জন্য রওনা দেবো। রাকেশ বোতলটা খোলার পর দুটো গ্লাসে পানীয় ঢালতে ঢালতে শতদ্রু বলল, কি এখনো কিন্তু ওই ঘর থেকে কোনো শব্দ এলো না, কেমন যেন অদ্ভুত লাগছে আমার। রাকেশ বলল, আহ, তেমন হলে কাল সকালে গিয়ে দরজা খুলবো। সারা রাত আটকে থাক বেটারা। ওদের কথা না ভেবে আমরা এখন সেলিব্রেশন শুরু করি। চিয়ার্স! এই কথা বলে গ্লাস উঠিয়ে নিল সে। শুরু হলো মদ্যপান, তার সঙ্গে নানা গল্প। অন্ধকার কেটে গিয়ে ধীরে ধীরে চাঁদ উঠতে শুরু করলো ঝিলের ওপরে। বেড়ে চলল রাত। নিশি বকের সেই কুয়াক কুয়াক শব্দর ডাক আর বাইরে থেকে ভেসে এলো না ঘরে। কাকের কথা ভুলে গিয়ে মদ্যপান চললই দুই বন্ধু। চড়তে শুরু করলো তাদের নেশা। কিভাবে যে সেই সময় এগিয়ে চলেছে তারা বুঝতেই পারল না। রাত 10টা নাগাদ মোমের আলো যখন নিভু নিভু হয়ে এলো,
এখন তাদের হুঁশ ফিরল, বোতলটা তখনও প্রায় শেষ হয়ে এসেছে। শতদ্রু বলল, রাতে আর খাওয়ার ইচ্ছে নেই। হ্যাঁ, আমি শুয়ে পড়ব। রাকেশ বলল, "অ আমিও রাতের খাওয়া খাওয়া শুয়ে পড়ব, শুয়ে বলে বোতলের তলানিটুকু শেষ করে আমি শুচ্ছি।" ঠিক এই সময় হঠাৎ একটা শব্দ শোনা গেল। বাইরে থেকে যেন কেউ ঠক ঠক করে ঠোকা দিল জানলাতে। কি টোকা দিচ্ছে? বার কয়েক শব্দটা হতেই খাট থেকে নেমে দুজনেই গিয়ে দাঁড়ালো জানলার সামনে। রাকেশ এক টানে জানলার পাল্লাটা খুলে ফেলতেই একটি নিশি বক ছটপট শব্দ উড়ে গেল জানলার গা থেকে। তা দেখে রাকেশ বলল, পাখিটা ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছিল, ঠোঁট দিয়ে টোকা দিচ্ছিল, আর আমি ভেবেছিলাম কোনো মানুষ। বাইরে ফটফট করছে চাঁদের আলো, আর এরপরই বাইরে তাকিয়ে বলল, হয় করাদের কলের লোকেরা চলে এসছে দেখছি। এত রাত হয়েছে বলে সম্ভবত ওরা আর আমাদের ডাকেনি। রাকেশের কথা শুনে শতদ্রু বাইরে তাকিয়ে দেখলো বেশ কয়েকজন লোক চাঁদের আলোতে ঝিলের পাড়ে পড়ে থাকা গাছের কাছে ঘুরে বেড়াচ্ছে। তাদের পোশাক দেখে করাত লোকের বলেই মনে হচ্ছে। রাকেশ বলল, তুই শুয়ে পড়, আমি একবার ওদের সঙ্গে কথা বলে আসি। এই বলে খাট থেকে জ্যাকেটটা তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। শতদ্রু বিছানায় শুয়ে পড়ল। ঘুমিয়ে পড়েছিল শতদ্রু। হঠাৎই বাইরে থেকে ভেসে আসা ওয়াক শব্দে ঘুম ভাঙল শতদ্রু। মোমের আলোতে নিভেই গেছে কখন খোলা জানলার দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়ছে ঘরে। কিন্তু রাকেশ ঘরে ফেরেনি। রেডিয়ান লাগানো রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে শতদ্রু অবাক হয়ে গেল। রাত 2টো বাজে, অর্থাৎ 4 ঘন্টা আগে বাইরে বেরিয়েছে রাকেশ। সে এখনো ফিরল না কেন? শতদ্রু খাট থেকে নেমে জানলার সামনে গিয়ে বাইরে তাকালো। না, ঝিলের পাড়ে রাকেশ বা কোনো লোকজনই নেই। কোথায় গেল সব? একটু ইতস্তত করে রাকেশের খোঁজে ঘর থেকে বেরিয়ে পড়ল শতদ্রু। সে পৌঁছে গেল বাড়িটির পেছনের দিকে। চাঁদের আলোতে কেমন যেন এক অপার্থিব নিস্তব্ধতা বিরাজ করছে ঝিলের পাড়ে। কিন্তু তারই মধ্যে মাটিতে পড়ে থাকা গাছের গুঁড়ির উপরে বেশ কয়েকজন লোককে বসে থাকতে দেখল শতদ্রু। তবে কি করাত কলের লোকদের সঙ্গে ওখানেই বসে আছে রাকেশ? শতদ্রু এগোলো সেদিকে। কিন্তু সেই ঝিলের পাড়ের কাছে পৌঁছাতেই লোকগুলো যেন বেমালুম মিলিয়ে গেল। তবে কি নেশার ঘোরে ঘুম চোখে ভুল দেখল শতদ্রু? লোক নয়, মাটিতে পড়ে থাকা গাছের গুঁড়ির ওপরে সার বেঁধে বসে আছে একদল নিশি বক। শতদ্রু তাদের কাছে পৌঁছতেই তারা উঠে গিয়ে ঝিলের আকাশে পাক খেতে শুরু করলো। শতদ্রু চোখ কচলে তাকালো চারিদিক। না, কেউ কোথাও নেই। কিন্তু এরপরই জলের দিকে তাকিয়ে থমকে গেল সে। পাড় থেকে কিছুটা তফাতে জলের মধ্যে গাছের ডালের মতো কি যেন ভাসছে। ভালো করে সেদিকে তাকাতেই শতদ্রু সব নেশা ছুটে গেল। আরে, ও তো রাকেশ! ওই তো, তার গায়ে লাল জ্যাকেটটা স্পষ্ট দেখা যাচ্ছে। শতদ্রু চিৎকার করে উঠল তার নাম ধরে, কিন্তু কোনো সাড়া এলো না। রাকেশ জলে নামলো কিভাবে? সে তো সাঁতারও জানে না। আতঙ্কিত বিহ্বল শতদ্রু ভাবতে লাগলো, সে কি এখন করবে? কোথায় কাকে ডাকবে? আর এরপরে হঠাৎ তার মনে পড়ল ঘরবন্দি নারী পুরুষের কথা। তাদের সাহায্যের জন্য সঙ্গে সঙ্গে ঝিলের পাড় থেকে ছুটলো বাড়িটির দিকে। দরজার সামনে পৌঁছে শতদ্রু হুড়কো খুলে এক টানে দরজা খুলে ফেলল। আর তার সঙ্গে সঙ্গেই তাকে চমকি দিয়ে তার পায়ে টানা ঝাপট দিয়ে বাইরে ঝিলের দিকে উড়ে গেল 2টো নিশি বক। খোলা দরজা দিয়ে ঢোকা চাঁদের আলোতে দেখতে পেল সেই ঘরের ভেতরে কোনো মানুষ নেই। 2টো বকই ছিল যারা বাইরে উড়ে গেল। তারপরেই নিশি বকের উল্লাস, ওয়াক ওয়াক চিৎকার মুখরিত হলে উঠল রাতের পৃথিবী।
ঝিলের দিকে তাকিয়ে শতদ্রু দেখল ঘরবন্দি নিশিবক দুটো সোজা উড়ে গিয়ে বসেছে ঝিলের জলে ভাসতে থাকা রাকেশের দেহের ওপর। আর অন্য বকেরা ডাকতে ডাকতে আকাশ থেকে নেমে আসছে ঝিলের পাড়ে। মাটিতে পা রেখেই মানুষের অবয়বে রূপান্তরিত হচ্ছে তারা। জ্ঞান হারাবার আগে শতদ্রু স্পষ্ট দেখতে পেল রাকেশের ভাসমান দেহের ওপরের চাঁদের আলোতে মিলিত হচ্ছে বিরাট দুটো নিশিবক, অথবা সেই বগা আর তার সঙ্গিনী। আর পাড়ে দাঁড়ানো কালো কালো মানুষের অবয়বগুলো যেন তীব্র আনন্দে ওয়াক ওয়াক শব্দে ডেকে চলেছে সেই মিথুন দৃশ্য দেখে। পরদিন ভোরে করাত কলের লোকেরা উপস্থিত হলো। শতদ্রুর জ্ঞান ফিরিয়ে তাকে জানালো গত রাতে তারা আসেনি। রাকেশের মৃতদেহ যখন তারা ঝিলে থেকে উঠিয়ে আনলো, তখন তার পোশাক ছিন্ন ভিন্ন। রাকেশের শরীরের ঠুকরে খেয়েছে কেউ বা কারা। তাই দেখে একজন বলল, নিশিবকের কাণ্ড হবে, শুনেছি ওরা মরাও খায়। লোকটার কথার সঙ্গে সঙ্গে কোনো একটা ঝোপের আড়াল থেকে একটি নিশিবক ডেকে উঠল ওয়াক ওয়াক শব্দে। শতদ্রু সেদিকে তাকিয়ে দেখল ঝোপের আড়াল থেকে উকি দিচ্ছে বগা নামের লম্বা গলাওয়ালা লোকটি। আবারও জ্ঞান হারালো শতদ্রু।